ডিফিউশন প্রসেস এন্ড গ্রুপ অ্যাপ্রোচ। কি হলো শারমিন? জি স্যার। হ্যাঁ, ইয়েস নো তুমি রেসপন্স Yes, করবে। sir. আমি সবার, তোমরা সিলেক্টেড 4 জন, এই 4 জনের মধ্যে এই মুহূর্তে শুধু শারমিন থাকবে। আর সবাই আনমিউট করেই রাখো, বাট আমাকে এই মুহূর্তে রেসপন্স করো শারমিন, তারপরে একে একে যাকে ডাকবো সে রেসপন্স করবা। ওকে স্যার। আমাদের কোর্সটার নাম হলো ডিফিউশন প্রসেস এন্ড গ্রুপ অ্যাপ্রোচ। জি স্যার। কোর্সটার টাইটেল দেখেই বোঝা যাচ্ছে দুটো অংশ আছে, একটা অংশ হলো ডিফিউশন প্রসেস আর একটা হলো গ্রুপ অ্যাপ্রোচ। দিস ইজ ফর দ্য থিওরিটিক্যাল, ওকে? ওকে স্যার। অন দ্য আদার হ্যান্ড প্র্যাকটিক্যালের আলাদা আছে, ডাটা কালেকশন, প্রসেসিং এন্ড রিপোর্ট রাইটিং, সি পার্ট। তাহলে আমরা আমাদের এই টোটাল থিওরিটিক্যাল কোর্সটাকে দুটো ভাগে ভাগ করব, একটাকে বলবো পার্ট 1, একটাকে বলবো পার্ট 2। জি স্যার। আমাদের ফাইনাল পরীক্ষা ভার্চুয়ালি এভাবেই হবে। তোমার এ পার্টের যে সিলেবাস গুলো আছে, যে কন্টেন্ট গুলো আছে সেগুলো এ তে থাকবে, যেগুলো বি তে আছে সেগুলো বি তে থাকবে। ক্লিয়ার? জি স্যার। আমার সাথে তোমাদের কথা হবে বেসিক্যালি পার্ট বি এর চ্যাপ্টার, পার্ট বি যদি ধরি তাহলে চ্যাপ্টার 2, 3, 4 এই তিনটা চ্যাপ্টার নিয়ে আমার সাথে কথাবার্তা। ওকে। এই তিনটা চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো। এর মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে পার্টনারশিপ প্রোগ্রাম ইন এক্সটেনশন, এটা সম্ভবত হুদা স্যার পড়াবেন। জি স্যার। আমি এই যে তিনটা চ্যাপ্টার যেটা থাকলো, পিপলস পার্টিসিপেশন চ্যাপ্টার 2, যে পিপলস পার্টিসিপেশন ইন এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রাম, চ্যাপ্টার 3 গ্রুপ এন্ড গ্রুপ ডাইনামিক্স, চ্যাপ্টার 4 টার্গেট গ্রুপ। এই তিনটা চ্যাপ্টার তোমাদের সাথে আমার কথাবার্তা। ওকে। এখন এগুলো আমার এই তিনটা চ্যাপ্টার আলোচনা করতে গেলে একটুখানি আইডিয়া দরকার ছিল পার্টনারশিপ প্রোগ্রাম ইন এক্সটেনশন। পার্টনারশিপ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জি স্যার। আচ্ছা, শারমিন বোধহয় ক্লান্ত হয়ে গেছো নাকি না স্যার, এখনই? না স্যার, ক্লান্ত হবে। আমি ক্লাস নিব দুইটা, এই তিনটা চ্যাপ্টারের উপরে। তাহলে আমাদের একটুখানি আইডিয়া নিতে হবে পার্টনারশিপ প্রোগ্রাম ইন এক্সটেনশন। পার্টনার কি? আমাদের রিয়েল লাইফে বিভিন্ন ধরনের পার্টনার থাকে। যখন একজন শিশু ভূমিষ্ঠ হয় তার একটা পার্টনার চাই। কে হয় তার পার্টনার? রেসপন্স করে তার মা ফার্স্টলি। তার পার্টনার হলো মা। শারমিন কেন তুমি রেসপন্স করতে হবে? আমি কি বললাম? স্যার আমি তো রেসপন্স করতেছি স্যার, মনে হয় শুনতে পাচ্ছেন না। ওকে, তাহলে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় সে কোনোটা একটুখানি ফিলিংস আসলেই সে অভাববোধ থাকে তার। এই শিশুটার অভাব কত? বহুত অভাব। সে খাইতে পারে না, হ্যাঁ, সে সিগন্যাল দেয়, কান্না করে, কমিউনিকেট করে সে কান্নার মাধ্যমে, আমাকে খাবার দাও। তার কি ল্যাঙ্গুয়েজ থাকে? তার শুধু ওরাল, এবং সেটা সবার জন্য কি? শারমিন তুমি এতে শুধু মার জন্য স্যার। পারো না? জি স্যার। ভিডিও আমাকে দেখতে পারবে না, তোমাদেরকে আমি দেখতে পারবো। আমার জি স্যার, পারবো স্যার। এই 4 জন যারা আছে এরা ভিডিও সংযোজন করতে পারো। শারমিন, হাসান হাবিব, মোমেন, বিথিকা। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। এই 4 জন ভিডিওতে থাকো, আমাকে দেখতে পারবে না, তুমি নিচ থেকে যাও। এবারে তাহলে কি দাঁড়াইলো? পার্টনারশিপ। আমার কিন্তু কোর্সটা এই বি পার্টের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে পার্টনারশিপ নিয়ে কথা বলবো। পার্টনারশিপ কখন শুরু হলো? পার্টনারশিপ হয় মানুষের কোনো অভাববোধ থেকে। যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তখন তার অনেক অভাব, সে খাইতে পারে না, সে ঠান্ডা লাগলে গরম কাপড় নিতে পারে না, অনেক ধরনের সর্ট অফ প্রবলেম, তাই না? জি স্যার। তাহলে সে পার্টনার খোঁজে। পার্টনার কে হয়? তার মা হয় তার পার্টনার। একটু বড় হয়ে যায় শিশু, যখন একটু বড় হয়ে যায় তারও আবার পার্টনার দরকার। এই পার্টনার কে হয়? তার সহপাঠী, খেলার সাথী। তাহলে খেলার সাথী কেন পার্টনার হয়? অভাববোধ থেকে পার্টনার হয়। দ্য বেসিস অফ পার্টনারশিপ ইজ দ্য নিড, তোমার অভাববোধ থেকে। তাহলে খেলতে চাই আমি, আমার খেলার পার্টনার দরকার। আমি কি খেলবো? আমি লুডো খেলবো, অন্তত আর একজন পার্টনার হলেও হয়। আমি কি খেলবো? ক্রিকেট খেলবো,
আমার মতো জি আরো স্যার 21 জন প্লেয়ার চাই। আমি কি খেলবো? ফুটবল খেলবো, আরো 21 জন পার্টনার দরকার, তাহলে আইডিয়াল প্লেটা হবে। ইজ ইট? ইয়েস স্যার ওকে, এটা হলো পার্টনার। তাহলে পার্টনার, অভাব বোধ থেকে মানুষের পার্টনারের জন্ম হয়। তাহলে পার্টনারশিপ প্রোগ্রাম ইন এক্সটেনশন, যখন ফার্মার্সদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আমরা হাতে নেই, এগ্রিকালচারাল প্রোগ্রাম, তখন আমাদের এক্সটেনশন যে অর্গানাইজেশন থাকে, এই অর্গানাইজেশনের কতগুলো সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতাগুলো মিট আপ করার জন্য, যেমন কিনা সেই শিশু, যেমন কিনা তোমার খেলার সাথী, এদের অভাববোধ থাকে। এই শিশু সে করে কি, সে পার্টনারশিপ ফরমেশনের জন্য তার আরো পার্টনার দরকার হয়। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম অপারেট করতে যাই, কোনো কাজ করতে যাই, তখন আমার পার্টনারের দরকার হয়। আমি মিন্স এক্সটেনশন অর্গানাইজেশন। জি স্যার তাহলে এটা হলো পার্টনারশিপ। পার্টনার যখন হয়ে গেল, তাহলে তোমার সাথে আমার হাবিব, আহসান হাবিব, আসো। আহসান হাবিব, হ্যাঁ স্যার। কে? হ্যাঁ আছি। কই তোমার কত বুঝি না। হ্যাঁ স্যার আছি। আচ্ছা আহসান হাবিব, তোমার সাথে আমার হ্যালো কি খেলার পার্টনার? একটা ফুটবল স্যার, নেট ম্যাচ। প্রবলেম হচ্ছে একটু। হ্যাঁ, খালি তোমাদেরই প্রবলেম, আমাদের প্রবলেম নাই না? কি শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ তাহলে স্যার। মমিন আসো। মমিন, শুনতে পাচ্ছ মমিন? কই? তোমাকে তো আমি শুনতে হ্যাঁ পাই স্যার না। পাচ্ছি। মমিন, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে। মমিনের সাথে আমি একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করব, তাই না? হ্যালো, জি কি তোমাকে তো আমি শুনতে পাই না, কি হলো মমিন? হাউ ফানি, তো তামাশাই শুরু হলো। বিথিকা, বিথিকা, আমি কি ক্লাসটা বন্ধ করে দিব নাকি? না স্যার এতজন 400-র মতো স্টুডেন্ট, তার মধ্যে 4 জনকে সিলেক্ট করলাম, আসো লাইনে এখন 200-র মতো, তার মধ্যে 4 জন এটা রেসপন্স করতে না পারলে তো মুশকিল। বিথিকা কি হলো? নাই, আউট। কে কে কথা বলবা? শারমিন তো ক্লান্ত স্যার হয়ে গেছে। আসি। না স্যার সমস্যা নেই স্যার আমি কথা বলতে বিথিকা স্যার কই? বলেন, আমি তো তোমার সমস্যা নাই। রেসপন্স শুনতে পাই না। স্যার আসি স্যার আমি। হ্যাঁ, আমার সাথে রেসপন্স করো। জি স্যার। ছেলে হইলে একটা ভালো হইতো। কে কি কি দুইজনই বোবা হয়ে গেল? মোমেন, স্যার শুনতে পাচ্ছেন? সমস্যা কে? মোমেন, স্যার হাবিব বলছি। স্যার আমরা আছি, হ্যাঁ কিন্তু শুনতে পাই না তো, কি মোবাইলে? ওদের নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা হচ্ছে স্যার দুইজনেরই স্যার ঠিক, সমস্যা। স্যার ঠিক হয়েছে এখন। কে? স্যার আহসান হাবিব হাবিব? বলছি। হ্যাঁ আচ্ছা, তো কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আহসান হাবিব। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার সাথে আমরা টিচার ভার্সাস স্টুডেন্ট একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করব। হ্যাঁ স্যার। তাহলে এখানে টিচারদের পার্টনার কারা? স্টুডেন্টস। জি স্যার। যারা তোমরা স্টুডেন্ট, আর বাকিরা সব মিউট করে রাখো। 4 জনই থাকবে শুধু লাইনে। তার মধ্যে এই মুহূর্তে আমি হাবিবের সঙ্গে কথা বলতেছি। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে যদি একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে চাই, তাহলে কি লাগবে? তোমার কতগুলো পার্টনার লাগবে। তুমি 11 জন সন্ধান করবা, তাই না? হ্যাঁ স্যার। 11 জন তোমার সংগ্রহ করতে হবে, 11 জন আমাকেও সংগ্রহ করতে হবে, 11 জন। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই 11 জন ভার্সাস 11 জন, দুইটা টিম, এরা হলো পার্টনার। এখন এই খেলায় যদি আমরা জয়ী হতে চাই, তাহলে দক্ষ খেলোয়াড় হইতে হবে। বোথ পার্টি চেষ্টা করবে আমরা কত দক্ষ খেলোয়াড়কে আমাদের টিমে আনতে পারি। তাহলে কি লাগবে? লাগবে হলো পার্টিসিপেশন। হ্যালো,
হ্যাঁ স্যার। তো তুমি কি তো তোমাকে দেখাও যাচ্ছে না। সালেহ আহমেদ কে বলো তো? স্যার আমি স্যার। সালেহ আহমেদ, তুমি থাকো তো, এগুলো দিয়ে কাজ হচ্ছে না। সালেহ আহমেদ, কথা বলো আমার সঙ্গে। জি স্যার বলছি। তোমার মোবাইল বলো। জি স্যার। মোবাইল বলো তোমার। স্যার মোবাইল হ্যাঁ, স্যার 0170 0170 567 567 33 বলে একে 71। তুমি জি কোথায়? স্যার। স্যার আমি এখন দিনাজপুরে আছি, বাসায় আছি। হাটে হাট বাজার করো না, খাও আবার একটু পরে আমার সঙ্গে থাকো ক্লাসে, ঠিক আছে? জি ওকে। স্যার আছি। তাহলে আমরা এরকম দুটো টিম নিয়ে যদি খেলো, একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে চাই, তাহলে জি স্যার। কি করতে হবে? পার্টিসিপেশন চাই। ওইদিকে পার্টনারশিপ ফর্ম করে গেল, টিচার ভার্সাস স্টুডেন্ট। এবারে ইয়েস স্যার। কারা জয়ী হবে? যাদের পার্টিসিপেশন থাকবে ভালো, জি স্যার। তাই না? এটা হলো জি স্যার। একেবারে খুব সিম্পলি কথা। তাহলে আমরা এই পার্টিসিপেশন নিয়েই আজকে কথা বলবো। জি স্যার। ওকে, তাহলে প্রথমে যদি ডেফিনেশন যাই, আমরা স্লাইডটা দেখো। People's participation may be defined as the process of giving priority to local people's perspective in identifying and analyzing their problems and opportunities and improving the situation through their self-mobilization. এই পার্টিসিপেশন আবার এই শিক্ষক আর ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচের না। এই পার্টিসিপেশন হলো এক্সটেনশন ডেভেলপমেন্ট প্রজেক্টের পার্টিসিপেশন। কিভাবে বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে একটা প্রসেস অফ গিভিং প্রায়োরিটি টু লোকাল পিপলস পার্সপেক্টিভ। কাকে প্রায়োরিটি দিব? স্থানীয় জনগণকে আমরা প্রায়োরিটি দিব। কি জন্য প্রায়োরিটি দিব? আইডেন্টিফাইং এন্ড অ্যানালাইজিং দেয়ার প্রবলেমস। এই যে এলাকায় কর্মসূচি, যেটা যে এলাকার কৃষকদের জন্য বাস্তবায়ন করব, সেই এলাকার কৃষকদেরকে প্রায়োরিটি দিব। তাদের কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলো কেমনে আইডেন্টিফাই করা যায়, সমস্যা চিহ্নিতকরণের ক্ষেত্রে এবং সমস্যা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রায়োরিটি দেব, এন্ড অপরচুনিটিস এন্ড ইমপ্রুভিং দেয়ার সিচুয়েশন থ্রু দেয়ার সেলফ মোবিলাইজেশন। তাদের এই যে সমস্যা আছে, এই সমস্যার সমাধানের কি করব? যেটা অপরচুনিটি, সুযোগ যেটা আসবে, সেটা কার উপরে? ইমপ্রুভিং দেয়ার সিচুয়েশন থ্রু দেয়ার সেলফ মোবিলাইজেশন। তারাই কিন্তু মোবিলাইজ করবে। আমরা যে উদাহরণের কথা বলতেছিলাম, তাহলে শিক্ষকরা কখন সফল হবে? তাদের সমস্যা কি? অনেকদিন আমরা খেলি না বাবা, একেবারে কেউরো 10 বছর কেউরো 20 বছর আগে খেলতাম। তাহলে এটা আমার এখন খেলতে গেলে কি সমস্যা হবে? শারীরিক সমস্যা হবে। অনেকেই একটু ফেডি হয়ে গেছে, তাদেরকে আমরা রাখবো না। এর মধ্যে যারা ফিজিক্যালি ফিট আছে তারা কারা? আমাদের সমস্যা কি হতে পারে না এগুলো বিবেচনা করে আমাদের মাঝেই যেগুলো শিক্ষক সুঠাম দেহের অধিকারী, স্লিম আছে, আগেকার তাদের খেলার অভিজ্ঞতা খুবই ভালো, এদেরকে আমরা বেছে বের করব। এটা বেছে বের করব এবং তাদেরকে পার্টিসিপেট করতে হবে, খেলায় অংশগ্রহণ করতে হবে। আমার যেমন স্থানীয় কৃষকদেরকে সংগঠিত করে তাদের যেই সম্পদ আছে সেই সম্পদগুলো কাজে লাগায় আমরা তার সমাধান করার চেষ্টা করব। এটা হলো পার্টিসিপেশন। বুঝা গেল? আমরা কতগুলো নীতিতে চলি, তাই না? কতগুলো নীতি আমাদের দরকার হয়। তাহলে পার্টিসিপেশনের ক্ষেত্রে আমাদের কতগুলো প্রিন্সিপাল মেনে চলতে হবে, মূলনীতি। সেই নীতিগুলো কি? সেই নীতিগুলো মিউচুয়াল রেসপেক্ট। আমরা যখন একটা কাজ করতে যাব, আমরা যখন খেলতে যাব, এই প্রীতি ফুটবল ম্যাচ, সবার প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে। সবাই যে ভালো খেলবে এমনটা না, সবাই যে
কি বলে ডিফেন্সে ভালো খেলবে এমনটা না। তো সিমিলারলি যখন এক্সটেনশন প্রোগ্রাম প্ল্যান করতে যাব, all people must be accepted as they are with their weaknesses and strength. They should be mutual respect among them. আমরা কারো কতগুলো সবল দিক থাকবে, কারো কতগুলো দুর্বল দিক থাকবে। তাহলে দুর্বল দিককে মানুষকে বেশি হাইলাইট না করে সামষ্টিকভাবে আমরা শ্রদ্ধা করব। পার্টিসিপেশন খেলার ক্ষেত্রে যেমন, আমার কর্মসূচি বাস্তবায়নেও সবাই যে সমান হবে এমনটা না। তাহলে আমরা মিউচুয়ালি রেসপেক্ট থাকবে, শ্রদ্ধাবোধ সবাইকে থাকতে হবে, এইটা প্রথম নীতি। জি স্যার। এরপরে আসো অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমরা যখন পার্টনারশিপ ফর্ম করব তখন কতগুলো পার্টনারশিপ ডিড বলে একটা কথা আছে লিখিত। যখন বড় কোনো অর্গানাইজেশন বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে যায় তখন কতগুলো ডিড করতে হয়, দুইটা বা যতগুলো পার্টনার হবে তাদের মাঝে ডিড হয়, তাই তো? এই ডিড অনুসারে তুমি কি কাজ করবে এই প্রোগ্রাম বাস্তবায়নের, এটা থাকে ডিড। তাহলে তুমি যে কাজই করো তোমার যদি পার্টিসিপেশন না থাকে তাহলে সফল হবে না। সেই কারণে বলা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন। যেই প্রোগ্রামে আমরা যেই প্রোগ্রাম করলাম সেই প্রোগ্রামে তোমার পার্টিসিপেশন থাকতে হবে অ্যাক্টিভ, খালি ফাঁকি দিলে হবে না, তাই না? এটা হলো দ্বিতীয় নীতি। এগ্রি টু ডিসএগ্রি, এটা কেমন জিনিস? পার্টিসিপেশন রিকোয়ার্স অ্যান ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট আন্ডারস্ট্যান্ডিং টু এগ্রি and disagree and to accept common interest above personal interest. তাহলে আমাদের পার্টিসিপেশন যখন হবে, ওই কম্পিউটারটা বন্ধ করি, আমাদের পার্টিসিপেশন যখন হবে তখন কি হবে? আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে, আবার সামষ্টিক ইন্টারেস্ট থাকবে। তাহলে এগ্রি টু ডিসএগ্রি, তুমি তোমার ইন্টারেস্টে খালি এগ্রি হবে, সামষ্টিক ইন্টারেস্টে ডিসএগ্রি হবে এমনটা না। তোমাকে দেখতে হবে সামষ্টিক ইন্টারেস্ট কোথায় বেশি বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে তোমাকে এগ্রি হইতে হবে। তোমার ওপিনিয়ন অনেক সময় কাজে নাও আসতে পারে, তাহলে সামষ্টিক ভাবে যেটা সেটা দিয়ে আমাকে যাইতে হবে। বিল্ডিং কনসেনসাস, দুটা অনেকটা একই রকম, মতানৈক্যে পৌঁছতে হবে। অনেকের অনেক ধরনের পরামর্শ আসবে, কারো পরামর্শগুলো অ্যাকসেপ্ট হবে, কারো রিজেক্ট হবে। সামষ্টিক ভাবে যেই সিদ্ধান্ত আমরা নিব সেটাই বাস্তবায়ন করতে হবে। কমিটমেন্ট টু অ্যাকশন, তোমার যেই কাজ তোমাকে দেওয়া হলো এই কাজে কমিটেড হইতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এই কাজে, এটা হলো কমিটমেন্ট টু অ্যাকশন। তাহলে এগুলো কি হচ্ছে? আমাদের পার্টিসিপেশনের নীতি, পাঁচটা নীতি চলে গেল। এবারে আসো লেভেলস অফ পার্টিসিপেশন। ফার্স্ট অফ অল প্যাসিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে প্যাসিভ পার্টিসিপেশনটা কি? পার্টিসিপেশন আমরা এগ্রিকালচারাল এক্সটেনশনের যে পার্টিসিপেশন হবে, এই পার্টিসিপেশন হবে কার পার্টিসিপেশন? ফার্মার্স পার্টিসিপেশন, ঠিক আছে? তাহলে সব জায়গায় যে ফার্মার্সের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে তা না। এই পার্টিসিপেশনে অথবা ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন আমরা নিয়ে আসব সেক্ষেত্রে তো পার্টিসিপেশন, এই পার্টিসিপেশনে আমার যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো কর্মসূচি বাস্তবায়ন করা হয় তাহলে হায়ার অথরিটি অথবা বাইরের কোনো এক্সপার্ট এসে প্রথমত তারা পার্টিসিপেট করবে। সেখানে রুট লেভেলের যে কৃষকের জন্য আমরা প্রোগ্রাম বাস্তবায়ন করব তাদের এখানে পার্টিসিপেশনের দরকার নাই। একেবারে টেকনিক্যালি যারা সাউন্ড তারা এখানে পার্টিসিপেট করবে, তাদের পরামর্শটা সাবঅর্ডিনেট বা সাধারণ কৃষকদেরকে আমরা পরে জানাবো। তাহলে পার্টিসিপেশন এই যেহেতু পরে জানতে পারবে তারা, এদেরকে বলবো আমরা কি? প্যাসিভ পার্টিসিপেশন। পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং। ইনফরমেশন, তাহলে ওই যে আমরা পার্টনারশিপের ডেফিনেশনই বলে আসছিলাম যে প্রায়োরিটাইজ টু দ্য পিপল, ফার্মার্সকে প্রায়োরিটি দিব, তাদের কি প্রবলেম সেটা আইডেন্টিফাই করব। এই প্রায়োরিটি দেওয়া, তার প্রবলেম আইডেন্টিফাই করা, এই প্রবলেম আইডেন্টিফিকেশন এই কাজগুলো কৃষকরাই করবে। তাহলে পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং
people participate by answering questions posed by the executive researchers using questionnaire, survey or similar approach. আমরা গবেষণার বিভিন্ন টুলস এখানে ব্যবহার করব। সেই টুলসে, সেই যন্ত্রে, সেই ফর্মে কৃষক তাদের ওপিনিয়ন দেবে। সেই ফর্ম বা কৃষকদের ওপিনিয়ন নিয়ে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে আমরা রিপোর্ট তৈরি করব। তাহলে এই যে কেমনে অ্যানালাইসিস করব, কেমনে রিপোর্ট তৈরি করব, এক্ষেত্রে কৃষকদের অংশগ্রহণ থাকবে না। প্রথমে হলো প্যাসিভ পার্টিসিপেশন, তারপরে আসলো কি হলো ইনফরমেশন। কৃষক শুধুমাত্র ইনফরমেশন দিবে। এই ইনফরমেশন প্রায়োরিটি কেমনে পাবে, কি পাবে, এগুলো আমরা পরে দেখব। এবারে শারমিন একটু রেসপন্স করো। জি স্যার। এই দুইজনই, চারজন থেকে দুইজন আউট, একজন তাও তো পঞ্চম পক্ষ থেকে ধার করে আনতে হইল। হ্যাঁ শারমিন শোনো, পার্টিসিপেশন বাই কনসালটেশন। তোমরা দেখো শারমিনের বাড়ি কোথায় বললা? জয়পুরহাটে স্যার। জয়পুরহাট, কয়লাখনি, পার্বতীপুর আছে না, ফুলবাড়ি? জি স্যার। সেখানে বিদেশি এক্সপার্ট আছে। আমাদের পদ্মা সেতু হচ্ছে, সেখানে বিদেশি এক্সপার্ট আছে। সেই এক্সপার্ট গুলোকে কি করতে হয়, অনেক হায়ার অ্যামাউন্টের স্যালারি দিতে হয়। তারা খুব এক্সপার্ট, বিদেশ থেকে তারা একেবারে বিশ্বব্যাপী এক্সপার্ট। তাহলে পার্টিসিপেশন বাই কনসালটেশন, এই কনসালটেন্ট যারা আমরা প্রোগ্রাম বাস্তবায়ন, তাহলে পদ্মা সেতু এটা একটা কর্মসূচি প্রোগ্রাম, যদিও এক্সটেনশনের না, এটা হলো ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং সেকশনের, আমাদের এগ্রিকালচার না। তাহলে এই এরা যদি হয়, এই কনসালটেন্ট কি করবে, পিপল পার্টিসিপেট বাই বিং কনসালটেন্ট এন্ড এক্সটার্নাল পিপল লিসেন টু ভিউজ। এরা বাইরে থেকে এক্সপার্ট আসে, ওই মানুষের সমস্যাগুলো শুনবে, কনসালটেন্সি। তারপরে কিভাবে সমাধান করা যায়, এভাবে তারা শুধু নির্দেশনা দেবে অল্প সময়ের জন্য। এটাই পার্টিসিপেশন বাই কনসালটেশন। পার্টিসিপেশন অফ ম্যাটেরিয়াল ইনসেনটিভ। ইনসেনটিভ তোমরা বিভিন্ন সময় শারমিন বৃত্তি পাইছিলা? স্যার ক্লাস 5 এ পাইছিলাম। 5 এ বৃত্তি পাইছো, ওতেই চলবে। এটাকে বলি ইনসেনটিভ। কেন? সবাইকে কিন্তু দেয়া হয় না, যারা ভালো করবে তাদেরকে সরকার উৎসাহ দেওয়ার জন্য, তুমি শারমিন ভালো করছো, ওকে তোমার মান্থলি একটা বৃত্তি দেওয়া হবে, এটা হলো ইনসেনটিভ। তারপরে এগ্রিকালচার, তারপরে তুমি আসো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এডুকেশনে বাংলাদেশে, যদিও হাজি দানেশের কতগুলো ব্যতিক্রম ধর্মী নিয়ম চলতেছে, সবাই জেনারেল বৃত্তি পায়, আগামীতে বন্ধ হয়ে যাবে, তোমরা বোধহয় পাচ্ছ। এগ্রিকালচার ছাড়া, এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ ছাড়া আগামীতে আর কেউ বৃত্তি পাবে না, এটা ভুলে সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে। এটা কেন দেওয়া হয়? আমাদের দেশকে আগায় নেওয়ার জন্য এই টেকনিক্যাল গ্রাজুয়েট গুলোর দরকার, টেকনিক্যাল এডুকেশন গুলোর দরকার, এইটা ছিল মূল কারণ। এই যাতে টেকনিক্যাল এডুকেশনে যারা লার্নার, যারা স্টুডেন্ট, তারা আগ্রহী হয়, এই কারণে এই সেক্টর গুলোতে কি হয়েছে, দেয়া হতো ইনসেন্টিভ। তাহলে এই যে বৃত্তিটাকে আমরা বলি, হ্যাঁ বৃত্তি যেটাকে বলি, এটাই হলো ইনসেন্টিভ। বাংলা কথা হলো উৎসাহ প্রদ বস্তু। একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্ন? হ্যাঁ স্যার, হলো আমাদের তো সব ডিপার্টমেন্টে তার মানে বৃত্তিটা দেওয়া হয় স্যার, সব ফ্যাকাল্টিতে। তো স্যার যখন শুধুমাত্র এগ্রিকালচার, ফিশারিজ আর ডিভিএমটা দেওয়া হবে স্যার, তখন কি বৃত্তির টাকার পরিমাণটা বেড়ে যাবে না? না না না, এটাই আপাতত এটাই থাকবে। এটা ভুলে সবাইকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা তোমার আসলে টেকনিক্যাল এডুকেশনের জন্য এটা ছিল ওয়ান্স আপন এ টাইম, কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে কোনো একভাবে ইউনিভার্সিটি এটা সবাইকে দেওয়া শুরু করে দিচ্ছে। এটা ঠিক না, ঠিক আছে? প্রায়োরিটি ছিল, ঠিক আছে এটা। তাহলে পার্টিসিপেশন অফ ম্যাটেরিয়াল ইনসেন্টিভ, পিপল পার্টিসিপেট বাই প্রোভাইডিং রিসোর্সেস, ফর এক্সাম্পল লেবার ইন রিটার্ন অফ ফুড। তুমি ভাই কাজ করো, তোমাকে খাবার দেবো। অফ সিজন কোনো কাজ নাই, তুমি লেবার, কাজ করো, তোমাকে খাদ্য দেওয়া হবে। ক্যাশ ফর আদার ম্যাটেরিয়াল ইনসেন্টিভস, মোস্ট অফ দ্য ফার্ম রিসার্চ ফলস ইন দিস ক্যাটাগরি। ফার্ম রিসার্চ যেগুলো হয় সেগুলোতে ইনসেন্টিভ থাকে। সেটা কেমন? তোমরা চলার পথে খেতে, জমির খেতে দেখবে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, ফলাফল প্রদর্শনী। জি স্যার। প্রদর্শনী থাকে না? এটা দেওয়া হয়, এটা হলো রেজাল্ট ডেমনস্ট্রেশন বলি। ডেমনস্ট্রেশন দেওয়া হয় ফসলের কোন একটা জাত, তোমার জমি আছে, তোমার সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এগ্রিমেন্টে আসলো, ঠিক আছে? সালে আহমেদ, তোমার 1 বিঘা জমি আছে, এটা আমাদেরকে দাও।
আমাদের পরামর্শ অনুসারে তোমাকে চাষ করতে হবে। আমরা তোমাকে বিনিময় দিব, বিনে পয়সায় ফার্টিলাইজার দিব, পেস্টিসাইড দিব, ইত্যাদি ইত্যাদি, সিড দিব বিনে পয়সায়। ফসল যা হবে এটা সব তোমার। তাহলে তুমি ইনসেন্টিভ পাইলা, বিনে পয়সায় বীজটা পাইলা, ফার্টিলাইজার পাইলা, পেস্টিসাইড পাইলা, কোনো টাকা দেওয়া লাগলো না। এটা তোমার পক্ষে লাভ, ম্যাটেরিয়াল পাইলা, এটা তোমাকে ইনসেন্টিভ দেওয়া হবে। এখন গভর্নমেন্ট এটা কেন তোমাকে দিল? তোমার দেখা দেখি যাতে অন্যান্যরা ওই যাত্রা চাষ করে। এটা হলো এই কারণে পার্টিসিপেশন হয়। তাহলে ওই রেজাল্ট ডেমনস্ট্রেশন তোমাকে দিয়েই যে আমি খয়রাতি একবারে দিলাম এমন না, মাঝে মধ্যে ওখানে আমরা বিভিন্ন প্রোগ্রাম করব তোমাকে নিয়ে। সালে আহমেদকে আমি বীজ দিছি, সে আমার এই পরামর্শ অনুসারে এই ধানের এই যাত্রা চাষ করছে। আজকে দেখেন যারা তারপর পাশের জমি সেখানকার চেয়ে সালে আহমেদের ফলন কত বেশি। এইভাবে পার্টিসিপেশন হয়। ফাংশনাল পার্টিসিপেশন, ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন। ফাংশনালটা দেখে নিও, ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন দিয়ে আমি শেষ করতে চাই। ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন, এই মুহূর্তে তোমরা আমার সাথে লাইনে আছো 207 জন। জি স্যার। ইন্টারাকশন আমি করতে চাচ্ছিলাম 4 জনকে। 4 জনের মধ্যে বিভিন্ন সমস্যায় ভরপুর। ফাইনালি 2 জন টিকে আছে, একটা হলো শারমিন আর একটা হলো 5 জনের মাঝ থেকে সালে আহমেদ। তোমাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, তাহলে তোমাদের সাথে আমার পার্টিসিপেশন হচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ কিভাবে পার্টিসিপেশন হচ্ছে? বিডিএন এর মাধ্যমে একটা ওয়েবসাইটে। তোমার কাছে ডিভাইস আছে, আমার কাছেও একটা ডিভাইস আছে। এই ডিভাইস তোমার কাছে, আমার কাছে। এই সালে আহমেদ আছে বাসেরহাটে, শারমিন আছে জয়পুরহাটে, সব হাটে হাটে ভরপুর। ঘটনা মিলে গেল কেমনে সুন্দর। 2 হাটের সঙ্গে আমি কথা বলতেছি, তাই না? তোমাদের যে বক্তব্য সেটা আমাকে দিতে পারতেছো, আমার কথা তোমরা ইন্টেনসিভলি শুনতে পারতেছো, কোনো কোশ্চেন করতে পারতেছো। এই যে চ্যানেলটা আমরা ইউজ করতেছি এটাকে বলবো ইন্টারঅ্যাক্টিভ ইলেকট্রনিক চ্যানেল। ইন্টারঅ্যাক্টিভ ইলেকট্রনিক চ্যানেল। তাহলে ইন্টারঅ্যাক্টিভ পার্টিসিপেশন হচ্ছে এই চ্যানেলটা ব্যবহার করে তোমাদের সাথে আমার। সেলফ মোবিলাইজেশন দেখে নিও। তাহলে লেভেলস অফ পার্টিসিপেশন, তাহলে কি হলো পার্টিসিপেশন থেকে আমরা এই যাবত বলতো সালে? ডেফিনিশন, প্রিন্সিপাল, লেভেল। ওকে, আমরা চলে যাব দরকারটা কি আসলে পার্টিসিপেশনের। কথা আছে, এবারে শারমিন থাকো আমার সাথে। কথা আছে 10 মিলি করি কাজ, হারিমিতি নাহিলাজ। তোমার কতগুলো সবল দিক আছে, আমার কতগুলো দুর্বল দিক আছে। তো তোমার সফলতা, আমার ব্যর্থতা, এগুলো আছে। যদিও যখন একসাথে কাজ করব তোমাকে কটাক্ষ করব না, তোমার দুর্বল দিককে আমি আঘাত হানবো না, যাতে তোমার মনোবল হারায়া যায়। সেটা তো একটা স্ট্র্যাটেজি আমরা বলেই আসছি, তাই না? ফার্স্ট প্রিন্সিপালি বলছি আমরা। এনিওয়ে, তাহলে চাহিদাটা কোথায়? শারমিন মেয়ে মানুষ, বাবার প্রচুর টাকা, তো বয়সও কম, অভিজ্ঞতা কম, তো এই টাকাটা আমরা কাজে লাগাইতে চাই, একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে চাই। শারমিন তো মেয়ে মানুষ পারবে না, আমার হয়তো এক্সপার্টাইজ আছে, নলেজ আছে। তাহলে শারমিন বলল, স্যার আসেন একটা পার্টনার, আপনার সাথে পার্টনারশিপ ফর্ম করি, আমি টাকা দিব, আপনার এক্সপেরিয়েন্স এইভাবে চলবে, লাভ কার কতটা সেটা আমরা ডিড করে নিব। পার্টনারশিপ ডিডে ওই হুদা স্যার পড়াবে ফার্স্ট চ্যাপ্টারে। তাহলে সেখানে ডিড হবে। এখন এই ডিড মোতাবেক আমাদের পার্টিসিপেশন করতে হবে। তাহলে কি বলা হয়েছে? পার্টিসিপেটরি মেথড gives a local perspective as well as unique understanding of a certain community to the decision making. A focus on the social, economical, political parameters represents the range of reaction to present impact and gives estimation of future changes. তাহলে শারমিনের বাবা বা শারমিন আজকে 50 লাখ টাকার মালিক, আইডল পড়ে আছে, আমার সাথে সে কি করলো? পার্টনারশিপ ফর্ম করলো। তাহলে অভাববোধ কার কি আছে বলো? শারমিনের ছিল এক্সপেরিয়েন্সের অভাব, আমার ছিল ক্যাপিটালের অভাব। এই দুই অভাববোধ থেকে 2 জন মিলে একটা পার্টনারশিপ, ব্যক্তিগত পর্যায়ে এটা অর্গানাইজেশনও হতে পারে। শারমিন একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, এই 2 ব্যক্তিকে আমার পার্টনার ফর্ম করলো। এই পার্টনার থেকে এটাই ছিল আমার প্রয়োজন, তার অভাবও আছে, আমারও অভাব আছে। তাহলে there are several reasons for farmers to participate in decision regarding the extension program. তাহলে কৃষকরা পার্টিসিপেট কেন করে? অনেক কারণ আছে। তাদের
পার্টিসিপেশনে। যেমন শারমিন আমার সাথে পার্টিসিপেশনে আসলো, পার্টনার পার্টিসিপেট কেন করলো বা পার্টনারশিপ কেন ফর্ম করলাম? তোমরা কি খেয়াল করতেছো পার্টিসিপেশন এবং পার্টনারশিপ দুটো কিন্তু কোরিলেটেড, গুলায় ফেলিও জি না। স্যার। পার্টিসিপেশন হবে প্রথমে, পার্টিসিপেশন হইলেই হবে তখন পার্টনার হয়ে যাবে। পার্টনার পার্টিসিপেশন অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাহলে দে হ্যাভ ইনফরমেশন হুইচ ইজ ক্রুশিয়াল ফর প্ল্যানিং এ সাকসেসফুল extension program, including their goals, situation, knowledge, and experience with technologies and with extension and of the social structure of their society. কৃষকদের নিয়ে পার্টিসিপেশন আমরা ডেভেলপমেন্ট একটা কাজ আমরা নিতে চাই, তাহলে তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগতে পারে। এই কাজে লাগায়া আমরা আর্থসামাজিক উন্নয়ন ঘটাইতে পারি। They will be more motivated to cooperate in the extension program if they share responsibility for it. দায়িত্ব থাকবে, যখন আমি পার্টনার ফর্ম করব, পার্টিসিপেট করব, আমার কাছে দায়িত্ববোধ থাকবে। এই কর্মসূচিটা আমাদের, সুতরাং এটার সফল বাস্তবায়ন চাই। It is democratic society. It is in a democratic society. It is generally accepted that the people involved have the right to participate in decision about the goals and they have to come. গণতান্ত্রিক উপায়ে এটা পার্টিসিপেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনটা কে অংশগ্রহণ করবে। বাধা আছে পার্টিসিপেশনের, আবার এরকম অনেক কারণ আছে, আমরা দেখে নিব, ঠিক আছে? তাহলে পার্টিসিপেশনের আবার কতগুলো বাধাও আছে। প্রথমে হলো ভীতি। কৃষকরা ভয় পায়। উপজেলা লেভেলে, জেলা পর্যায়ে পার্টনারশিপ ফরমেশনের একটা মিটিং ডাকা হয়েছে, তো সেই মিটিং এ পার্টিসিপেট করতে হবে কৃষককে। সে পাবে ভয়, আরে বাবা আমি খেটে খাওয়া মানুষ, আমি শুধু ধান চাষি অথবা 2 বিঘা জমির মালিক, আমি বর্গা চাষি, মানুষের জমি চাষ করি, নিজেরটুকু চাষ করি। ওখানে জেলা পর্যায়ে যাব, ডিসি সাহেব থাকবে, এগ্রিকালচারের হাই অফিসিয়াল থাকবে, শুনতেছি বিদেশি লোকও একজন আসবে, অনেকেই থাকবে, অনেক ধনী ধনী কৃষক থাকবে। আমি ওখানে যাব, আমার গায়ে দেওয়ার জামাটাই পরিষ্কার না, সেরা ফাটা, ভয় লাগতেছে, যাব না। বুঝে গেল? কাজ করে। ইনসিকিউরিটি, অনেকে মনে করতে পারে এগুলো আর একটা ফন্দি ফিকির কিনা। আজকাল সরকার বিভিন্ন জায়গায়, আমাকে শুনতে পাচ্ছ সালে? জি স্যার। আরগুলো কি হারাই গেল? না স্যার। তুমি বাসো? হ্যাঁ জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে ইনসিকিউরিটি কি? আমার অনেক জমি আছে, আমি যদি পার্টনারশিপ ফর্ম করে পার্টিসিপেট করি, সরকার কিনা আবার আমার উপর অতিরিক্ত ট্যাক্সই বসাবে কিনা কে জানে বাবা। তাহলে ইনসিকিউরিটি, আমি এটা ভয় পাচ্ছি, যাব না। কি প্রোগ্রাম হোক হোক, আমি যাব না। এগুলো হলো ব্লক, বাধা দিচ্ছে। ল্যাক অফ নলেজ, আমি ওখানে পার্টিসিপেট করব, মানুষের কতজনের কত জ্ঞান, আমার তো, আমি খুব ছোট্ট একটা বান্দা আল্লাহ, আমার নলেজ নাই বাবা, আমি ওখানে যাব না। এগুলো হলো বাধা। ল্যাক অফ টাইম। অন্যদিকে আমি একদিকে কৃষক, একদিকে ইউনিভার্সিটির প্রফেসর, একদিকে কিছু কিছু রাজনৈতিক দলের সাথেও জড়িত, ইত্যাদি বহু কাজ আমার। তুমি একটা প্রোগ্রামে আমাকে পার্টিসিপেট করতে বললে, আমার সময় কই? ল্যাক অফ টাইম, সময়। ল্যাক অফ স্কিল, সবজি চাষের উপরে হচ্ছে পার্টিসিপেশন, আমার দক্ষতা কম, আমি ওখানে যাব না। ভেস্টেড ইন্টারেস্ট, ভেস্টেড, আমার সম্পদ কিনা শেষে সরকার বাজেয়াপ্ত করে, ট্যাক্স তো বসাবেই, আবার আমার অনেক সম্পদ আছে, আমি ওই রকমই একজন কৃষক, শেষে আমার সম্পত্তি বাজেয়াপ্ত হয় কিনা দরকার নেই, আমি যাব না। গ্রুপ ভ্যালুজ, কতগুলো মানুষের মূল্যবোধ থাকে। শারমিন বরকা পরে, সে তার ধর্মীয় ভ্যালুজ আছে, সে চাচ্ছে না এই জনসমক্ষে এত মাস গ্যাদারিং এ যাইতে। এগুলো দিজ আর দ্য ব্লকস ফর পার্টিসিপেশন, এগুলো বাধা, পার্টিসিপেট করতে দেয় না, এগুলো বাধা দেয়। এছাড়া আরো কতগুলো ব্লক আছে। কোর্ট এন্ড দিছে অবস্ট্রাকলস উইদিন দ্য এজেন্সি, যেই সংগঠন পার্টিসিপেশনে আসবে তার কিছুগুলো বাধা আছে। অবস্ট্রাকলস উইদিন দ্য কমিউনিটি, যেই কমিউনিটির সাথে আমি পার্টনার করব তার কতগুলো বাধা আছে। অবস্ট্রাকলস উইদিন দ্য সোসাইটি, সামাজিক কতগুলো বাধা আছে। ওগুলো দেখলাম বিচ্ছিন্ন ভাবে, আর এগুলো ক্যাটাগরিক্যালি 3 ধরনের বাধা, তাই না? তাহলে এজেন্সির বাধা,
কমিউনিটির বাধা, সোসাইটির বাধা। কমিউনিটি হলো ছোট্ট আঙ্গিকে মুসলিম কমিউনিটি, সোসাইটি ওই এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলায় হবে একটা সোসাইটি। এগুলো বাধা থাকে। এছাড়া আরো কতগুলো বাধা আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। আমরা পার্টিসিপেশনের সুবিধার দিকে যাই। সুবিধা কি পাবো পার্টিসিপেট করলে? Participation takes it possible to make use of knowledge, experience and resources of the local people. ওই যে আমরা গোড়া থেকে বলে আসছি, স্থানীয় কৃষক যারা আছে সেই কৃষকদের কতগুলো রিসোর্স থাকে সেগুলো আমরা কাজে লাগাইতে পারি, তার অভিজ্ঞতা, তার সম্পদ, এগুলো আমরা কাজে লাগাইতে পারি। তাহলে এটা একটা সুবিধা। রিলেটিভ প্রসেস থ্রু হুইচ পিপল ক্যান ডেভেলপ দেয়ার ক্যাপাবিলিটিস। তাহলে একসাথে মিলে যদি কাজ করি মানুষের দক্ষতা বেড়ে যাবে। helps an individual and shared decision making and problem solving. সবাই মিলে একসাথে থাকলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সহজতর হয়। সালে यस স্যার, এবারে আসো আমার সাথে। তাহলে এগুলো সুবিধা আছে, অসুবিধাও কিছু আছে। অসুবিধা কি? পার্টিসিপেশন মে লিড টু ডিলেড স্টার্ট এন্ড স্লো প্রোগ্রেস in the initial stage of the livelihood, thereby delaying the achievement of physical as well as financial target. তাহলে বাড়ি কোথায়? স্যার আমার বাসা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। চুয়াডাঙ্গা। আমরা এই পার্টিসিপেশনে যখন যাব না, এখানে প্রধান অতিথি থাকে একজন। ওই প্রধান অতিথি উনি ব্যস্ততার কারণে অথবা তার স্বভাবসুলভ ভাবে লেট হচ্ছে। পার্টনার আমরা কতগুলো আছি? আমরা মনে করো 40 জন পার্টনার আছি, প্রধান একজন ওর মধ্যে আছে, ওনার জন্যই আমাকে অপেক্ষা করতে হচ্ছে একটা স্টেডিয়াম। তো 40 জন মানুষের তোমার সবার বিভিন্ন ধরনের ব্যস্ততা, তার জন্য অপেক্ষা কর। তাহলে এটা একটা অসুবিধা। Increasing requirement of materials and human resources to support participation may be more costly method of implementing development program. অনেকেই যারা এক্সপার্ট তারা ব্যস্ততা থাকে, তাদের অনেক সময় খুব হায়ার স্যালারি পে করতে হয়। এগুলোর কারণে আমরা পার্টিসিপেশনে অসুবিধা দেখতেছি। তাহলে এই ধরনের অনেক অসুবিধা আছে। তাহলে এরপরে আমরা যাই, তাহলে প্রোগ্রামটার পার্টনারশিপ কিসের জন্য হবে? এক্সটেনশন প্রোগ্রামের জন্য হবে। এই পার্টনারশিপ থেকেই আসলো পার্টিসিপেশন। পার্টিসিপেশনের আমরা কি কি জানলাম? শারমিন বলো দেখি। বিথিকা কই হারায় গেল? বিথিকা এই জন্য মোবাইল নিছি স্যার। আসি স্যার। হ্যাঁ আসি স্যার। তুমি তো হারায় গেলা স্যার। হারাই যায়নি, নেট প্রবলেম। গলা পরিষ্কার করে আমার সাথে আসো, ঠিক আছে? জি স্যার। বিথিকা রয়। জি স্যার। বিথিকা রয় কোথায় বাড়ি? স্যার দিনাজপুরে। দিনাজপুর তো আমারও বাড়ি, গোটা দিনাজপুরই তোমার বাড়ি? স্যার দিনাজপুরের বীরগঞ্জ থানা। বীরগঞ্জ দিনাজপুর, সেটা বলো। জি স্যার। এখন আমরা তাহলে একটা প্রোগ্রামের সফল বাস্তবায়নের জন্য পার্টনারশিপ ফলোড বাই পার্টিসিপেশন। এবারে কি কি রিজন আছে? তাহলে পার্টিসিপেশনের কি কি আমরা দেখলাম? ডেফিনিশন দেখলাম, প্রিন্সিপাল দেখলাম, বেসিস দেখলাম, তারপরে কতগুলো অবস্ট্রাকল বাধা আছে, তারপরে সুবিধা অসুবিধা দেখলাম, ঠিক আছে? এবারে আমরা দেখি কেন ব্যর্থ হয়, কেন পার্টিসিপেশন এরকম প্রোগ্রাম বাস্তবায়ন হতে বাধাটা কোথায়? আবার বিথিকা নাই, সমস্যা? হ্যাঁ বিথিকা স্যার আসি। তো তোমাকে দেখা যায় না কেন? যা হোক, ল্যাক অফ কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখলা না। হ্যাঁ পার্টিসিপেশন বিথিকা করবে, এখন যত অজুহাত, এই সমস্যা ওই সমস্যা নাই, এই স্বল্প বিষয়ে একটু সময়ের জন্যই, তাই না? তাহলে ল্যাক অফ কমিটমেন্ট। আমরা যখন একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য তোমাকে একটা দায়িত্ব যেটা দেওয়া হলো, পার্টিসিপেট তুমি করলা, আজকে ডিড হইলো, অনেক লেখালেখি সব আছে, কাজের সময় তুমি নাই। যেমন বিথিকা হারায় যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, তাই না? ল্যাক অফ কমিটমেন্ট, প্রতিশ্রুতি দিয়ে আমরা রাখি না, তাহলে কর্মসূচিটি সফল বাস্তবায়ন হবে না। তাহলে এটাই হলো পার্টিসিপেশনের একটা বড় সমস্যা, ল্যাক অফ মিনিংফুল অবজেক্টিভস এন্ড গোল। আমরা লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে উন্নয়নমূলক যে কর্মসূচি নিব, তার লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে অনেক সময় নির্ধারণ করতে পারি না। সবজি চাষীদের জন্য একটা কর্মসূচি নিছি, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ত্রুটিপূর্ণ, তাহলে এটা ফেলিওর হবে। ফেলিওর অফ ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিস। আমাদের
বাস্তবায়নের জন্য কতগুলো স্ট্র্যাটেজি দরকার। এই স্ট্র্যাটেজি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা ফেলিউর হয়। ফেলিউর টু প্রোগ্রাম প্ল্যানিং অ্যাজ এ রেশনাল প্রসেস। আমরা যে স্ট্র্যাটেজি যেভাবে বাস্তবায়ন করব রেশনাল হয় না, যৌক্তিক হয় না, সেক্ষেত্রে এটা ফেলিউর হতে পারে। এক্সেসিভ রিলায়েন্স অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার বিকল্প নেই। আবার বিথিকা হারায় গেল। স্যার আসি স্যার। তো দেখা যায় না কেন? তোমার কি ভিডিও? আমার তো স্যার ভিডিও তো অন আছে স্যার। দেখা যাচ্ছে না কেন? ও বিথিকা আছে, শারমিন নাই, সরি। আছি স্যার। ওকে, তাহলে এক্সেসিভ রিলায়েন্স অন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার দাম আছে। তোমরা যখন এই গ্রাজুয়েশন হয়ে চাকরির দরবারে যাবে না, খালি চাই অভিজ্ঞতা, খালি অভিজ্ঞতা। এত অভিজ্ঞতা, বেশি অভিজ্ঞতা ভালো, ঠিক আছে, কিন্তু অতি অভিজ্ঞতা নির্ভর হয়ে গেলে তখন আবার বড় ধরনের সমস্যা। বেশি অভিজ্ঞতার উপর নির্ভরশীল হইলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে না। ঠিক আছে? জি স্যার। ফেলিউর অফ আইডেন্টিটি দ্য লিমিটিং ফ্যাক্টরস। আমরা যখন কাজ করতে যাব কি কি বাধা আসতে পারে, হ্যাঁ, সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। যে যে বাধাগুলো আসতে হবে সেগুলোকে খুব সচেতন থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতেছো, তোমার অপোজিশন আছে, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দল আছে, তারা তোমার কি হতে পারে? লিমিটিং ফ্যাক্টর, তারা তোমাকে বাধাগ্রস্ত করতে পারে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে তুমি রাজনৈতিকভাবে সফল হবে। যদি সবজি চাষের উপর কর্মসূচি বাস্তবায়ন করি তাহলে কি রকম বাধা আসতে পারে সেটা আগে চিহ্নিত করতে হবে। ল্যাক অফ অর্গানাইজেশনাল সাপোর্ট, সবজি চাষ করতে যাচ্ছি, আমার হর্টিকালচার ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ উপজেলা এগ্রিকালচার অফিসের সাপোর্ট সেইভাবে পাচ্ছি না, ইনফরমেশন, তাহলে আমার কি হবে না? পার্টিসিপেশনে বাধা, সফলতা আসবে না। রেজিস্ট্যান্স টু চেঞ্জ, মানুষ পরিবর্তন হইতেও বাধা দেয়। হ্যাঁ, আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কৃষকদেরকে স্বাবলম্বী করতে চাই, যারা ওই এলাকার ধনাঢ্য কৃষক আছে, ল্যান্ডলর্ড আছে, তারা বাধা দেবে কোনোভাবে। একেবারে ঈর্ষাকাতর বাঙালি আমরা, তোমাকে ব্যাপক ক্ষতির মধ্যে ফেলাইয়া দিবে যাতে সে এই কর্মসূচি সফল হতে না পারে। এটাই সবথেকে বড় বাধা স্যার। জি, এবারে এনজিওস পার্টিসিপেশন ইন এক্সটেনশন সার্ভিস। এনজিও, তাহলে আমাদের অর্গানাইজেশন কত কত ধরনের। সালে আমার সাথে আসো একটু। আমাদের অর্গানাইজেশন একটা হলো প্রাইভেট অর্গানাইজেশন, একটা আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা হলো গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওকে, এই তিনটাকে আমরা ভাবি। তাহলে আমাদের বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা, এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কৃষকদের সেবা প্রদান করে থাকে, কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে। তো আবার একটা আছে বিএডিসি। বিএডিসি এরা কৃষকদেরকে কোয়ালিটি সিড সাপ্লাই করে থাকে, সিড সাপ্লাইয়ের জন্য এই অর্গানাইজেশনটা দায়ী। তাহলে সবারই কিছু সীমাবদ্ধতা আছে। আজকের যুগে ওই তোমার হাইব্রিড ক্রপ কাল্টিভেশন হচ্ছে, এর জন্য কোয়ালিটি সিড খুব পূর্ব শর্ত। তাহলে এগুলো কাজ আছে। এখন আমাদের দেশে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তারা কৃষকদের কাজ করে, কৃষকদের সাথে। একটা ইউনিয়নকে তিনটা ভাগে ভাগ করা আছে, তিনটা ব্লক। এই যে তিনটা ব্লক, এই প্রত্যেকটা ব্লকের দায়িত্বে আছেন একজন করে উপ সহকারী কৃষি কর্মকর্তা, এদেরকে বলা হয় সাও, SAAO, সাও। তাহলে এই একজন SAO এদেরকে টোটাল একটা ইউনিয়নের 3 ভাগের 1 ভাগকে সাপ্লাই দিতে হয়, কঠিন কাজ। তারপরে বিএডিসি যে বীজ সরবরাহ করে কৃষকদের মাঝে, সর্বোচ্চ তাদের ক্যাপাসিটি 25%। তাহলে এই 25%-এর উপরে এরা দিতে পারে না, এর উপরে জনবল নেই। এই কারণে আমরা যদি কৃষি ক্ষেত্রকে ডেভেলপ করতে চাই, আমার আগে আসতে হবে প্রাইভেট অর্গানাইজেশন, এনজিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন। তবে ডিএই যেই লোকগুলো আছে, তোমরাই আগামী দিনে কাজ করবে ডিএই তে, ঠিক আছে? তোমাদের মধ্যে যারা মেধাবী কৃষি বিসিএস কৃষি ক্যাডারে যারা কাজ করবে, এরা অংশগ্রহণ করবে সেখানটায়। তাহলে এগুলোর মাঝে আমার পার্টনারশিপ করে এগুলো অর্গানাইজেশনের পার্টিসিপেশন চাই, প্রাইভেট, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। যদি পার্টিসিপেশন হয় তাহলে কৃষির উন্নয়ন হবে।
তাহলে এই এক কথায় শেষ সব প্রাইভেট এনজিও আর গভর্নমেন্ট অর্গানাইজেশন, এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টার নিয়ে কথাবার্তা অংশ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। পার্টনারশিপ হুদা স্যার পড়াবেন, পার্টিসিপেশন আমার হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। এবারে আসো গ্রুপ এন্ড গ্রুপ ডাইনামিক্স। তাহলে সালে, জি স্যার। তোমার সাথে আমার কথা হচ্ছে আমরা একটা দল গঠন করব। তাহলে এই দল গঠন করতে গেলে কি লাগবে? জনবল চাই, জি স্যার। গ্রুপ। তাহলে গ্রুপ আমরা কাকে বলবো? পার্টিসিপেন্ট দিয়ে কোনো একটা না, জনগোষ্ঠী। 2 and more people assembled or gathered together to achieve some common goals. তোমরা আজকে অনাকাঙ্ক্ষিত, তোমাদের পার্টিসিপেশন খুব কম, 207 ছিল সর্বোচ্চ, এখন 200-তে নামে আসছে। এরা একটা গ্রুপ, জি স্যার। এরা এই বিডিরেন এর মাধ্যমে অথবা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমার সাথে যুক্ত হয়েছে। এক গ্রুপ পিপল। করোনায় কোভিড নিয়ে এখনো বিশ্ব থামে আছে অনেকাংশে, শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলে নাই। আমরা এক জায়গায়, আমাদের এত মানে সমস্যা, তার মাঝেও আমরা চলতেছি। কেন? আমরা এই ডিগ্রিটা কমপ্লিট করতে চাই। বিথিকা ঠিক আছে না? বিথিকা, শারমিন? জি স্যার। জি স্যার। শারমিন, বিথিকা, তাহলে আমরা এত কষ্ট ক্লেশের মাঝেও এক জায়গায় একত্রিত হয়েছি অনলাইনে। তাহলে আমাদের এখানে দেখো, শারমিন, বিথিকা, সালে, জি স্যার। 2 জন মেয়ে 1 জন ছেলে, 2 জন, এই 3 জনের ধর্ম ভিন্ন রকমের, জেন্ডার ভিন্ন রকমের, বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায়। সিমিলারিটিস আছে? আছে না স্যার। স্যার। কেউ ধর্মান্তরিত হইতে চাও এর মাঝে? না না স্যার। স্যার। কেউ বাড়ি চেঞ্জ করতে চাও? মেয়েদের বিথিকা, শারমিনের হয়তো আল্লাহ চাইলে এক সময় চেঞ্জ হয়ে যাবে জি স্যার। বৈবাহিক সূত্রে, কিন্তু সালে ঘর জামাই থাকবে নাকি? না স্যার। ইচ্ছা নাই? না স্যার। ইচ্ছা নাই বলো, না বলা ঠিক না। ভাগ্যের ইচ্ছা নাই, স্যার। পরিহাস বাধ্য হইলেও হতে পারে। না স্যার, ইচ্ছা নাই। ইচ্ছা নাই সেটা বলো, কিন্তু প্রয়োজনের তাগিদে হইলেও হইতে পারে। ইচ্ছা নাই, সম্ভাবনাও কম। কিন্তু বিথিকা আর শারমিনের কিন্তু সম্ভাবনা আছে নাকি? ঘর জামাই রাখবা তোমরা? না স্যার। না স্যার। রাখবাই না? দেখছো, ওরা অপোজ করতেছে, ওরা ঘর জামাইও রাখবে না, ওদের বরকে শ্বশুর বাড়িতেই চলে যাবে। এনিওয়ে, তাহলে আমার মূল কথা হলো, এখানে ধর্মের দিক দিয়ে আমরা 4 জন মানুষ এই মুহূর্তে। আবার শারমিন কি হলো? স্যার আসি স্যার। হ্যাঁ, তাহলে এই 4 জন মানুষ এই মুহূর্তে অ্যাসেম্বল বা গ্যাদার হইলাম অনেকেই। কথা হচ্ছে আমাদের 4 জনের মাঝে। 4 জনের বয়স ভিন্ন রকমের, 4 জনের ধর্ম ভিন্ন রকমের, 4 জনের জেন্ডার ভিন্ন রকমের, তাই তো? 4 জনের ড্রেস আছে ভিন্ন রকমের, এত এত ভিন্নতা। কিন্তু আজকে সবাই তো এই তো চা খাইতে আসো তো ইয়েতে লিলি মোড়ে আসবা, বহুত সমস্যা দেখাবে। শারমিন বলবে যে স্যার আমি আছি জয়পুরহাটে, মেয়ে মানুষ একা কেমনে যাই, আব্বু আম্মু যাইতে দেবে না করোনার ভিতরে। বিথিকা বলবে স্যার বীরগঞ্জ দিনাজপুর জেলার ভিতরে হলো বহুত দূরে, কেমনে যাব। আর সালে বলবে স্যার ঠান্ডা কেন আজকে খুব বেশি পড়ছে, স্যার আরেকদিন দেখা যাক। মানে সবাই টাকা পয়সা শর্ট স্যার, এটাও টাকা পয়সা শর্ট, এটাও হতে পারে। হ্যাঁ, এগুলো অনেক কারণ আছে। তাহলে একটা চা খাওয়ার প্রস্তাব দিলে আমরা এক জায়গায় অ্যাসেম্বল হব না। কিন্তু আমরা আজকে এই কোর্সটা নিয়ে ডিফিউশন প্রসেস এন্ড গ্রুপ অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা বলতেছি। এই কোর্সটা তুমি যদি ডিগ্রি করতে চাও, এই কোর্সটা তোমাকে কমপ্লিট করতে হবে। এই বিষয়ে কি বিথিকা দ্বিমত তুমি? যেমন জামাইকে ঘর জামাই রাখবা না, এক্ষেত্রে এই কোর্সের ব্যাপারে বলো, চটপট বলো। স্যার, স্যার কোনো দ্বিমত পোষণ করব না। কোর্সের দ্বিমত নাই, সে চা খাইতেও আসবে না, বরকে ঘর জামাইও রাখবে না, কিন্তু এই কোর্সের আর দ্বিমত নাই। লেভেল 3 সেমিস্টার 1 মাঝপথে আমরা চলে আসছি, অর্ধেকটা সেমিস্টার শেষ, আর কোথায় যাবো স্যার, ডিগ্রিটা তো অন্তত নেই। শারমিনের কি কথা? স্যার আমিও দ্বিমত পোষণ করব না স্যার। সে ডিগ্রির ব্যাপারে তবে না। এবারে সালে,
আর আমারও কোনো দ্বিমত নাই। দ্বিমত কারোর নাই। এক চা খাওয়ার ব্যাপারে তিনজনের 9 রকমের ভিন্নতা, ঘর জামাইয়ের ব্যাপারে সবারই ভিন্নতা, চা খাওয়ার ব্যাপারে ভিন্নতা, ঘর জামাইয়ের ব্যাপারে ভিন্নতা, এই একাডেমিক কার্যক্রম এখানে কোনো ভিন্নতা নাই, বিধায় এটাকে আমরা গ্রুপ বলবো। আমরা তাহলে এক গ্রুপ। তাহলে গ্রুপের তাহলে 2 জনের নিচে হলে গ্রুপ হবে না, একা গ্রুপ হবে না, 2 জন হলেই গ্রুপ হবে। সেই গ্রুপ ছোট হোক আর বড় হোক, তবে গ্রুপের আপার একটা লিমিট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করতেছে দীর্ঘদিন থেকে, অনেকটা নেতা কর্মী আছে না? এটা একটা রাজনৈতিক গ্রুপ। তখনই বলবো বাংলাদেশ আওয়ামী লীগের যদি নির্দিষ্ট জনসংখ্যা থাকে, হতে পারে 5 কোটি, হতে পারে 6 কোটি 56 লাখ, হতে পারে 8 কোটি 99 লাখ, হতে পারে 12 কোটি 56 লাখ, সংখ্যা একটা থাকতে হবে। যদি থাকে তাহলে তাকে আমরা দল বলবো, হোক সেটা রাজনৈতিক দল। বিএনপি তারা হয়তো জনসংখ্যা কমে গেছে, সমর্থন কমে গেছে, নির্দিষ্ট সংখ্যা যদি তারা অ্যাসাইন করতে পারে তাহলেই কেবল তাকে বলবো দল। ঠিক আছে? জি স্যার। তাহলে 2 বা 2 এর অধিক লোক যখন এক জায়গায় একত্রিত হয়, কেন? টু গেইন সাম কমন ইন্টারেস্ট। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই কোর্সটা বোঝার জন্য, এই কারণে এটাকে বলবো গ্রুপ। তাহলে a group may be defined as a unit of 2 or more people in reciprocal interaction of communication with each other. Reciprocal, তোমার এখন তো শীতকাল বন্ধ, গরমের দিনে আমরা ফ্যান ঘুরাই না? জি স্যার। পাখা 3টা, একটা পাখা এক জায়গা থেকে সরে ওই জায়গায় না যাইতে আরেকজন গিয়ে ওখানে আরেকটা পাখা গিয়ে হাজির। রেসিপ্রোকাল, প্রতিনিয়ত ঘুরতেছে। যদি ঘোরে তাহলে তুমি বাতাস পাবে। ওই ফ্যানের সার্থকতা তখন প্রতিনিয়তই ঘুরতেছে। এটা হলো রেসিপ্রোকাল। তোমার সাথে গ্রুপ মেম্বারদের যোগাযোগ কেমন হবে? রেসিপ্রোকাল কমিউনিকেশন হবে, প্রতিনিয়ত। A group is an aggregate of a small number of people in reciprocal communication and interaction around some বাপে তো আর ফোন টোন দিল না, আমাদের মাঝে। কে কথা বলে? আচ্ছা বাপে তো আর ফোন টোন। হ্যালো, কে? সালমান, মাইকটা অন হয়ে গেছে। তাহলে রেসিপ্রোকাল, তাহলে প্রতিনিয়ত যোগাযোগ থাকতে হবে গ্রুপের সদস্যদের মাঝে। বুঝা গেল? জি স্যার। তাহলে সেটাকে আমরা গ্রুপ বলবো, আদারওয়াইজ গ্রুপ বলা যাবে না। তাহলে গ্রুপের কতগুলো বৈশিষ্ট্য আছে? আমরা মানুষ হিসেবে কতগুলো বৈশিষ্ট্য, ছেলেদের কতগুলো বৈশিষ্ট্য, মেয়েদের কতগুলো বৈশিষ্ট্য, বয়স্ক লোকের কতগুলো বৈশিষ্ট্য, আমরা যারা বুড়া হয়ে যাচ্ছি আমাদের এক ধরনের বৈশিষ্ট্য। আমরা দেখি গ্রুপের বৈশিষ্ট্য কি? consist of 2 or more people persons and they must be capable to mental response. সালে তুমি দল গঠন করবা, তোমার এই কুষ্টিয়া বাড়ি না? হ্যাঁ, ওই লালনের ওখানে হয় মেলা হয় না? লালনের মেলা হয়। ওই মেলার সদস্যদেরকে নিয়ে আসলে আমি গ্রুপ মানবো না। কেন? তারা অনেক কিছু ধোঁয়া টোয়া খায়, মেন্টাল রেসপন্স ঠিক থাকে না, অর্থাৎ পাগল থাকে। এদেরকে নিয়ে মেন্টালি যারা রেসপন্স করতে পারে না, যারা কিনা বোবা বধির, হ্যাঁ, এদেরকে নিয়ে গ্রুপ হবে না। মেন্টাল রেসপন্স অর্থাৎ সুস্থ সবল মানুষ নিয়েই তাহলে এটাকে গ্রুপ বলবো। কমিউনিকেশন এন্ড ইন্টারাকশন ইজ এসেনশিয়াল অ্যামং অর বিটুইন দ্য পারসনস ফর্মিং এ গ্রুপ। যেই সদস্য তোমার থাকুক তাদের মধ্যে কি যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সালে শুধু যোগাযোগ করে যাবে আমি একটা গ্রুপ, আমি কখনো যোগাযোগ করব না, তাহলে হবে না। 2 পক্ষই যোগাযোগ করতে হবে, নিয়মিতই করতে হবে। কমিউনিকেশন এন্ড ইন্টারাকশন নিডস টু বি রেসিপ্রোকাল, 2 ওয়ে। ওই যে কথাটা আবার ক্লিয়ার হইল, 2 ওয়ে কমিউনিকেশন হতে হবে, একা খালি যোগাযোগ করা যাবে না। গ্রুপস ক্যান বি লং অর শর্ট ডিউরেশন। অল্প সময়ের জন্য গ্রুপ হতে পারে, দীর্ঘ সময়ের জন্য গ্রুপ হতে পারে। ওই যে আমি শুরু করতেছিলাম, আমরা কি করব? একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করব। সালে শুনতে পাইছিল সেই কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এই প্রতি ফুটবল ম্যাচের যদি আয়োজন করো কয়েকটা ঘন্টার ব্যাপার মাত্র। জি স্যার। আর শারমিন আসো তো, শারমিনের 50 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছি কয়েক বছরের জন্য। তাহলে শারমিনের সাথে আমি গ্রুপ ফর্ম করলাম, ব্যবসায়িক একটা গ্রুপ, এটা সেভারাল ইয়ার্স। তাহলে সালে তোমাদের সাথে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করলাম কয়েকটা ঘন্টার জন্য। তাহলে প্রয়োজনের তাগিদে গ্রুপের ডিউরেশন বিভিন্ন রকমের
হতে হতে পারে। পারে। তাহলে এগুলো হলো গ্রুপের বৈশিষ্ট্য। আমরা ধরে নিই এবারে গ্রুপের ধরনে চলে যাব। অনেক ধরনের গ্রুপ আছে, হ্যান্ডআউটে দেখবা, তোমরা হ্যান্ডআউট পাইছো, পিডিএফ করা ফাইল আমার 3টা চ্যাপ্টারই কিন্তু মেইল স্যার। করে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, পাইছি ডাউনলোড স্যার। করে নিবা, এগুলো সাথে সাথে দেখে নিবা। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমাদের বহুত ধরনের গ্রুপ আছে, এর মধ্যে কয়েকটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করে আজকের জন্য শেষ করব, ঠিক আছে? একটা হলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি গ্রুপ, একটা হলো ফর্মাল, ইনফর্মাল গ্রুপ, একটা ইন গ্রুপ, একটা আউট গ্রুপ, একটা ভলান্টারি গ্রুপ, একটা হলো ইনভলান্টারি গ্রুপ। এছাড়া আরো আছে। আমরা চলে আসি প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ কারা? তুমি সালে তুমি কুষ্টিয়া থেকে চলে আসছো দিনাজপুরে, তোমার কুষ্টিয়ায় একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আছে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, এই নিয়ে একটা গ্রুপ। তাহলে 2 জনের বেশি নিশ্চয়ই আছো তোমরা, ওইটাকে আমরা বলবো প্রাইমারি গ্রুপ। এখানে উই ফিলিংটা বেশি থাকে, নিজেদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট ভাবটা বেশি। তোমার এই গ্রুপে যদি 100 টাকার সম্পদ চলে আসে, সেটা মনে করো তুমি তোমার, তাই না? ওই ফিলিংসটা এখানে বেশি। এটা হলো প্রাইমারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ আর ক্যারেক্টারিস্টিক্স বাই ফর্মাল, contractual, utilitarian, goal-oriented relationships. Secondary groups are large in size, have the face-to-face communication, and maintain a more or less anonymous relationship, political party, club, etc. তুমি তোমার পরিবারের বাইরে চলে গেলা, সারাক্ষণ পরিবারে থাকা যায় না সালে, তুমি কোথায় তোমার এলাকায় একটা ক্লাব তৈরি করছো, এই করোনার ভিতরে থাকতেও তারপরে ফাঁক পাইলে বাড়ি থেকে বের হয়ে ওই ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম ইন্তজাম করতেছে। তাহলে এটা হলো সেকেন্ডারি গ্রুপ। একটু আগে সকালে নাস্তা করছো, বাড়িতে থেকে ঘুমাও বাড়িতে, প্রাইমারি গ্রুপের সদস্য ছিলা, ধরেই নিলাম তোমরা 5 জন, আর এই ক্লাবের লোক আছে আরো বেশি, 25 জন। তুমি যে রাজনৈতিক দল করো, তোমার এলাকায় আছে হয়তো 1000 জন, তাহলে সেকেন্ডারি গ্রুপের সদস্য সংখ্যা আরেকটু বেশি। আর সম্পর্কটা তোমার বাবা, ভাই, বোন এরকম না, অ্যানোনিমাস, ওরকম কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নাই। টারশিয়ারি গ্রুপ, tertiary group, when secondary group becomes extremely large, then it is tertiary group. Size mass large, covers mass geographical area. যেমন মনে করো ওই কি বলে এটা, রেড ক্রস সোসাইটি, গোটা দুনিয়াতে এর সদস্য আছে। এই যে তুমি রেড ক্রসের সদস্য হয়েছো, তোমার যে প্রেসিডেন্ট, তোমার যে সেক্রেটারি, জিন্দেগিতে তাকে দেখো নাই, এখনো অবশ্য অনলাইনে সুযোগ আছে, অনলাইনে হয়তো দেখছো, ফিজিক্যালি তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়নি। তুমি রেড ক্রস নিয়ে একেবারেই মতবারা, ডেভোটেড, তাহলে এটা হলো টারশিয়ারি গ্রুপ। ক্লিয়ার? প্রাইমারি ফ্যামিলি, সেকেন্ডারি ফ্যামিলি থেকে বেরিয়ে হলা, তারপরে টারশিয়ারি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা গ্রুপের। এরপরে আসো ফর্মাল গ্রুপ, ইনফর্মাল গ্রুপ। ফর্মাল গ্রুপ তো বুঝোই, এখন তোমরা এই যে গ্রুপে ক্লাস করতেছো, এটা কি গ্রুপ? ফর্মাল গ্রুপ। Informal group are not formally organized. Rules and procedures are not rigidly enforced. Friendship group, play group, খেলতে গেছো, যতক্ষণ খেলা ততক্ষণই তোমার গ্রুপের মেম্বার, ওখানে কোনো কি লিখিত আইন কানুন নাই। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের একেবারে রুলস এন্ড রেগুলেশন আছে। তুমি একটা পরিপন্থী কোনো কাজ করলে তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে পারলে বহিষ্কার করা হবে, জেল হবে, জরিমানা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা ফর্মাল। আর খেলা সাময়িকের জন্য কতগুলো করি, এটাকে বলি ইনফর্মাল গ্রুপ। এরপরে এইটা কখনো আমরা ভুলে যাব না, কোনো মার্সি শুনবো না, সাইজের উপর ভিত্তি করে একটা স্মল গ্রুপ, একটা মিডিয়াম গ্রুপ, একটাকে বলি লার্জ গ্রুপ। স্মল গ্রুপ কখন? যখন 2 জন হলেই তো গ্রুপ হবে, সর্বোচ্চ 30 জন পর্যন্ত, 2 থেকে 30 জন যদি সদস্য হয় এটাকে বলবো স্মল গ্রুপ। 31 থেকে যদি 100 পর্যন্ত হয় এটাকে বলবো মিডিয়াম গ্রুপ। এবারে 100-র ওপরে, তবে কি বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ তখনই একটা রাজনৈতিক দল হবে, সালে বলো তো কখন? নির্দিষ্ট সংখ্যা, যেটা হতে পারে লাখ, হতে পারে কোটি, কোনো ব্যাপার না, তবে সংখ্যা একটা থাকতেই হবে। তাহলে 100 and above, তবে অ্যাবাবের একটা ফিগার থাকতে হবে, সেটা হলো লার্জ গ্রুপ। স্মল up to 30, মিডিয়াম 31 to 100, আর লার্জ above 100, বাট আপার লিমিট অবশ্যই একটা থাকতে হবে। তাহলে আমরা এই পর্যন্তই আজকে শেষ করি। আগামী দিনে
সময় সুযোগ নিয়ে আমার এরকমই একটা সেশন হবে যেখানে বাকিটা শেষ করে দিই।